সাল ২০০৯ ১৫ই এপ্রিল পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটে যা পৃথিবীবাসীর জন্য বিশ্বাস করা কঠিন ছিল। হ্যালো বন্ধুরা, আজকের মুভি সুলে মিরাকল অন দ্য হাডসন। মুভির শুরুতেই দেখা যায় ক্যাকটাস ১৫৪৯ নামক একটি প্লেনকে লাকোয়ার্ডিয়া নামক এয়ারপোর্টে রানওয়ে 4 থেকে আকাশপথে যাওয়ার সময় এটির দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় যখন প্লেনটি আবারও ফিরে আসতে চায়, তখন যাত্রীসহ ওই প্লেনটি একটি বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটায়। ওই দৃশ্যের পর এই ব্যক্তিকে দেখানো হয়। এই ব্যক্তির নাম জ্যাসলি সুলি সুলেনবার্গার, সংক্ষেপে সুলি। সে পেশায় একজন পাইলট। সে ৪২ বছর ধরে এই কাজে নিযুক্ত রয়েছে, কিন্তু আজ তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তার চিন্তার কারণ একটি ঘটনা ২০০৯ সালের ১৫ই এপ্রিল। ক্যাপ্টেন সুলি, তার সহকারী পাইলট এবং কিছু সংখ্যক সহকর্মী ক্যাকটাস ১৫৪৯ নামক একটি প্লেন এবং মোট ১৫৫ জন যাত্রী সমেত লাকোয়ার্ডিয়া থেকে আকাশপথে রওনা হয়। কিন্তু প্লেনটা টেক অফ করার কিছুক্ষণ পর ২৮০০ ফিট উচ্চতায় প্লেনটির সামনে এক ঝাঁক পাখি চলে আসে, আর ওই পাখি ঝাঁক অতিক্রম করার সময় প্লেনের দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায়। ক্যাপ্টেন সুলি প্লেনে থাকা সমস্ত জরুরি ব্যবস্থা ব্যবহার করে সুলি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয় তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব রানওয়ের দিকে ফেরত আসার চেষ্টা করেন। নিউ ইয়র্কে তার জন্য ২ থেকে ৯ নম্বর রানওয়ে রেডি করে রাখা হয়েছে। অন্যদিকে প্লেনের সকল যাত্রীদের জানানো হয় এই প্লেনটি কিছুক্ষণ পর ল্যান্ড করবে, তাই তারা যেন সতর্ক থাকে। এটি শুনে সকল যাত্রীরা ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন সুলি জানায় তার পক্ষে এই প্লেন নিয়ে রানওয়ে অবধি যাওয়া সম্ভব হবে না, কারণ নষ্ট হয়ে যাওয়া দুটি ইঞ্জিন নিয়ে এই প্লেনটি ৭ মাইল দূরে থাকা রানওয়ে অবধি পৌঁছতেই পারবে না। তাই ক্যাপ্টেন সুলি ঠিক করেন তিনি এই প্লেনটাকে হাডসন নদীতে ল্যান্ড করবেন। এরপর তার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব শুনে কন্ট্রোল রুমের সকলে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এত বড় একটা প্লেনকে নদীতে ল্যান্ড করানো মানে সেখানে থাকা একজন মানুষেরও বাঁচার সম্ভাবনা। কেউ কখনো এত বড় প্লেন নদীতে ল্যান্ড করেনি, তাও আবার যাত্রীবাহী প্লেন। এটি খুবই বিপজ্জনক। কন্ট্রোল রুম তখনই একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয় প্লেনের বর্তমান অবস্থা যাচাই করার জন্য। এদিকে ক্যাপ্টেন সুলি প্লেনটাকে যথেষ্ট সতর্কতার সাথে পানিতে নামায়। বিশাল যাত্রীবাহী প্লেনটি পানিতে ল্যান্ডিং করার ফলে মনে হচ্ছিল পানিতে যেন ঝড় উঠেছে। এদিকে প্লেনের ভেতর থাকা যাত্রীরা ভূমিকম্পের মতো কম্পন অনুভব করে প্লেনের ভেতরের সকল লাইট নিভে যায়। সৌভাগ্যবশত প্লেনটা সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয়। প্লেনটা থামার পর সকল দরজা খুলে দেওয়া হয় এবং ক্যাপ্টেন সকল যাত্রীকে একে একে বাইরে বের করার নির্দেশ দেয়। এদিকে প্লেনের ভেতর জল ঢুকতে শুরু করায় যাত্রীরা তাড়াহুড়া করতে শুরু করায় এক অস্বস্তিকর ও ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। ঠিক সময় সকল যাত্রীদেরকে বাইরে বের করা হয়। এই সময় নদীতে থাকা এবং উপকূলের রক্ষা বাহিনী স্টিমার প্লেনটিকে দেখতে পায়। উপকূল রক্ষা বাহিনী সমস্ত ব্যবস্থা গ্রহণ করে প্লেনের যাত্রীদের এক এক করে স্টিমারে তুলে। বিমান বিভাগ থেকেও হেলিকপ্টার করে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন সাঁতারুকে পাঠানো হয়। অবশেষে ছোটখাটো আঘাত পেলেও সব যাত্রীরা প্রাণে বেঁচে যায়। অবশেষে ক্যাপ্টেন সুলি ও তার সহকারী বিমান চালক প্লেন থেকে বেরিয়ে আসে। সুলি তার জীবনের তোয়াক্কা না করে সকলের জীবন বাঁচিয়েছে। এটা মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে। প্লেনে থাকা কোনো যাত্রী এখনো বিশ্বাস করতে পারছিল না যে তারা এই যাত্রায় বেঁচে গেছে। এটি ক্যাপ্টেন সুলিকে সাধারণ মানুষ থেকে একজন রিয়েল লাইফ হিরো বানিয়ে দেয়। কিন্তু ক্যাপ্টেন সুলি কন্ট্রোল রুমের নির্দেশ অমান্য করে নিজ সিদ্ধান্তে প্লেনটি নদীতে ল্যান্ড করায় তার বিরুদ্ধে একটি তদন্ত করা হয়। প্রথমে ক্যাপ্টেন সুলি ও তার সহকর্মীদের সাথে তদন্তকারী কমিটির একটি বৈঠক বসানো হয়। ক্যাপ্টেন সুলিকে যখন বলা হয় আজকে আমরা প্লেন ক্র্যাশ নিয়ে আলোচনা করব, তখন সুলি বলল, আপনি ভুল বলেছেন, প্লেনটি ক্র্যাশ করেনি। আমি সেটিকে পানিতে ল্যান্ডিং করিয়েছিলাম। এটিকে ওয়াটার ল্যান্ডিং বলে। এটি একটি ইমার্জেন্সি ছিল। কমিটি জিজ্ঞেস করে আপনি কেন লাকোয়ার্ডিয়া ফেরত আসেননি। ক্যাপ্টেন জানায় তখন ৭ মাইল অতিক্রম করার মতো পরিস্থিতি ছিল না। একমাত্র নদীটাই ছিল যেখানে আমি সুস্থভাবে প্লেনটা ল্যান্ডিং করতে পারবো বলে মনে করেছিলাম। কমিটি বলল আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব সত্যিই কি আপনি প্লেনটি নিয়ে ফিরে আসতে পারতেন, নাকি শুধুমাত্র আপনার পাগলামির জন্য এসব করেছেন। এছাড়া কমিটি আরও জিজ্ঞেস করেন প্লেন টেক অফ করার পূর্বে আপনি কতটুকু ঘুমিয়েছিলেন, আপনি কি শারীরিকভাবে সুস্থ ছিলেন। ক্যাপ্টেন সোলের জবাব দেয় সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। কমিটির প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছিল তারা যে কোনো উপায়ে প্রমাণ করতে চায় ক্যাপ্টেন সুলে নদীতে প্লেন ল্যান্ড করে বিরাট বড় ভুল করেছেন। এদিকে সুলি তদন্তের কারণে বাড়িতে পৌঁছাতে না পারায় তার স্ত্রী অনেক চিন্তায় পড়ে যায়।
সমস্ত নিউজ চ্যানেলে তাকে নিয়ে কখনো ভালো কখনো খারাপ বিভিন্ন কথা বলা হতে থাকে। ক্যাপ্টেন সুলিকে দেখা যায় সে যথেষ্ট ভেঙে পড়েছে। 42 বছরের কর্মজীবনে সে লক্ষ লক্ষ মানুষকে তাদের গন্তব্যে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছে, কিন্তু মাত্র 208 সেকেন্ডের একটা ঘটনার জন্য তার উপরে আঙ্গুল তোলা হচ্ছে। তিনি সবসময় কল্পনা করতে থাকেন তিনি যদি রানওয়ের দিকে প্লেনটিকে নিয়ে আসতেন তাহলে কোনো না কোনো একটি বিল্ডিংয়ের সাথে সেটি ধাক্কা খেত এবং বিস্ফোরণ হতো। তার এই কল্পনাটাই মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছে। ক্যাপ্টেন সুলির উপর এতটাই মানসিক চাপ দেওয়া হয়েছে যে তিনি মাঝে মাঝে হ্যালোসিনেট করতে শুরু করেছেন যে সত্যি কি আমি প্লেনটিকে নিয়ে রানওয়েতে ফিরে আসতে পারতাম, যদি ফিরে আসতাম তাহলে কি হতো। এটা ভাবতেই তার মনের মধ্যে চলে আসে যদি আমি সেদিন প্লেনটাকে নিয়ে ফেরত আসতাম তাহলে সেটা কোনো না কোনো এক বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে সকল মানুষ মারা যেত। তাই আমি যেটা করেছি সেটা ঠিক করেছি যে প্লেনটাকে নদীতে ল্যান্ড করিয়েছি। তদন্ত কমিটির সন্দেহ ক্যাপ্টেনকে মানসিকভাবে অসুস্থ করে তুলছিল। ক্যাপ্টেন সুলির সহকারী পাইলটকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সহকারী পাইলটও জানায় যখন প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল তখন সকল জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্লেন চালানোর যে নিয়মাবলী থাকে সেটা অনুযায়ী ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যে 15টি কাজ করতে বলা হয়ে থাকে সেই 15টি কাজ তারা করেছিল। তবুও প্লেনটাকে রানওয়েতে ফেরত আনা সম্ভব ছিল না। ক্যাপ্টেন সুলি যদি প্লেনটাকে নদীতে ল্যান্ড না করাতেন তাহলে আমরা সকলেই মারা যেতাম, এটা বলে সহকারী পাইলট। দেখতে দেখতে তদন্ত শেষ হয়ে যায়। তদন্তের রেজাল্ট আসার সময় হয়ে যায়। ক্যাপ্টেন সুলি ও তার সহকর্মীর সাথে কি করা হয়। সুলি তার সহকারী পাইলট এবং অন্যান্য বিভাগের সহকর্মীদের নিয়ে একত্রিত হয়। আলোচনার শুরুতেই কমিটি জানায় তারা আজকে কমপ্লিট ভয়েস রেকর্ডিং অর্থাৎ প্লেনের মধ্যে এক ধরনের ভয়েস রেকর্ডিং ডিভাইস থাকে যা পাইলট যেখানে বসে সেখানে থাকে এবং প্লেন চলাকালীন সময়ে তাদের মধ্যে যা যা কথাবার্তা হয় সব সেখানে রেকর্ড হয়। তো কমিটি থেকে এই ভয়েস রেকর্ডিং শোনা হবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তে আসা হবে সেদিন আসলে কি ঘটেছিল। কেন ক্যাপ্টেন সুলি রানওয়েতে ফেরত আসার চেষ্টা করলেন না? তিনি কি ইচ্ছা করে এতগুলো মানুষের ঝুঁকি নিয়ে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছেন? এই সময় কমিটি থেকে কম্পিউটারের মাধ্যমে দুটি প্লেনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিমানবন্দর থেকে একই দূরত্ব একই উচ্চতায় থাকা কোনো প্লেনে যদি এক ঝাঁক পাখির আক্রমণে দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে যায় তাহলে সেই প্লেনটি কি রানওয়েতে ফেরত আসা সম্ভব ছিল নাকি ছিল না, এটা তারা পরীক্ষা করে দেখতে থাকে। কিন্তু ক্যাপ্টেন সুলি এর বিরোধিতা করেন। তিনি বলেন বাস্তবে কোনো কিছু অভিজ্ঞতা করা এবং ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে সেই জিনিসটা বোঝার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যখন কম্পিউটারের মাধ্যমে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছেন তখন সেটিকে শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার গেমের মতো মনে হচ্ছে। বাস্তব ঘটনা হলো যখন প্লেনের দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায় মাটি থেকে এতটা উঁচুতে, তারপর ওই পরিস্থিতিতে 155 জন মানুষের দায়িত্ব মাথার উপর চেপে বসে। আর ওই সময় এত বড় প্লেনকে অত গভীর নদীতে ল্যান্ড করানো কোনো মুখের কথা নয়। ওই দিন আমাদের সাথে যা ঘটেছিল সেখান থেকে কিভাবে বের হতে হয় তার কোনো ট্রেনিংও আমাকে দেওয়া হয়নি। এরপর তদন্তকারী কমিটি সেই ভয়েস রেকর্ডটি শুনে রেকর্ডিং থেকে স্পষ্ট শোনা যায় ক্যাপ্টেন যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তখন শেষবারের মতো প্লেনটাকে বাম দিকে ঘুরিয়ে লাকোয়ারিয়া আসার চেষ্টা করে, কিন্তু প্লেনটা দ্রুত গতিতে নিচে নামতে শুরু করেছিল এবং ওই সময় তার আর কিছু করার ছিল না। তাই বাধ্য হয়ে সকলের জীবন বাঁচানোর জন্য সে প্লেনটাকে হাডসন নদীতে ল্যান্ড করায়। ওই পরিস্থিতিতে ওই রকম একটা প্লেনকে নদীতে ল্যান্ড করানোর জন্য কতটা দক্ষতা থাকতে হয় এবং একটা পাইলটের মানসিক শক্তি কতটা দৃঢ় হলে এটা করতে পারে সেটি নিয়ে কারো কোনো সন্দেহ রইল না। এরপর তদন্ত কমিটি জানায় ক্যাপ্টেন সুলি যা করেছে তা সত্যি একটি অলৌকিক ঘটনার মতো। এরকম আগে কখনো ঘটেনি এবং এটা ইতিহাসে খুব অদ্ভুত ঘটনা হয়ে থাকবে। কমিটি জানায় ইতিমধ্যে প্লেনে দুটি ইঞ্জিনই উদ্ধার করা হয়েছে এবং জানা গেছে সত্যি ইঞ্জিন দুটো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ওই ইঞ্জিনের সাহায্যে প্লেনটাকে কখনোই রানওয়ে অবধি আনা সম্ভব ছিল না। ক্যাপ্টেন সুলিকে সম্পূর্ণরূপে নির্দোষ ঘোষণা করা হয়। ক্যাপ্টেন সুলি জানান তিনি একা নন, ওখানে থাকা সমস্ত উপকূল রক্ষাকারীদের স্টিমার সঠিক সময়ে চলে আসার জন্য কাজটা ভালো করে সম্পন্ন হয়েছে এবং সবাই প্রাণে বেঁচে গেছে। এখানেই এই মুভিটি শেষ হয়। অবিশ্বাস্য মনে হলেও এটি একটি সত্য ঘটনা ছিল।